ट्रेन फरक्का एक्सप्रेस मालदा टाउन से चलकर सुल्तानपुर लखनऊ। সুজয়, এই সুজয়। প্রচন্ড তাড়াহুড়োয় ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় স্টেশনে দাঁড়িয়ে কারোর মুখে নিজের নাম শুনে খানিকটা চমকে উঠলাম। আরে এই সুজয়, এত করে ডাকছে শুনতে পাচ্ছিস না? একটা মেয়েলি কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে পাশে থাকাতেই দেখলাম কামিনী। কামিনী আমার কলেজ লাইফের বান্ধবী। আগে বেশ ভালোই কথাবার্তা হতো, কিন্তু বেশ কদিন হলো কামিনীর সাথে কোনো যোগাযোগ হয়নি। আরে কামিনী যে, কি খবর? হঠাৎ এখানে? আমার কথা বাদ দে তো, আগে তুই তোর খবর বল। আমি কত করে তোকে ফোনে ট্রাই করলাম, তোকে খুঁজেই পেলাম না। আর বলিস না, কদিন আগে আমার ফোনটা মানিব্যাগ সহ ছিনতাই হয়ে গেছে। তারপর নতুন ফোন, নতুন নাম্বার নিয়েছি। হয়েছে, যদি কথা বলার ইচ্ছে থাকতো তাহলে অন্য কারোর থেকে নাম্বার নিয়ে কথা বলতে পারতি। তা বলতে পারতাম, মিথ্যে বলবো না। আমার কাজেরও এই কদিন বেশ প্রেশার ছিল। তুই কাজ কাজ করেই যত সব। এখন বল, কোথায় যাচ্ছিস? এই তো কাজের জন্য আজকেও আমতলা যেতে হচ্ছে। কিন্তু তুই এখানে কেন সেটা তো বললি না। আমি আমার বিয়ের জন্য কেনাকাটা করতে এসেছি। বিয়ের জন্য কেনাকাটা? তার মানে তোর বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? বলতে পারিস হয়ে গেছে, তোকে তো আর জানাতে পারিনি। তা বেশ বেশ। ছেলে কি করে? আমাদের এলাকাতেই বেশ ভালো একটা নামি দামি কোম্পানিতে চাকরি করে। যাক, অবশেষে তোরও বিয়েটা হয়ে গেল। আগে আমার বিয়েটা হতে দে, তারপর তোর ব্যবস্থা করছি। তা তুই এখানে একাই এসেছিস? সাথে আর কেউ আসেনি? একা কিভাবে আসবো বল? সাথে বাবা এসেছে। বাবা ছাড়া আমার আর আছেই বা কে? তা কাকু কোথায় গেছে? আমার সাথে দেখা করাবি না? এখন দেখা করানোর সময় নেই রে, বাবা টাকা তুলতে গেছে। বিয়ের দিন আমার বাড়িতে গিয়ে একসাথে কথা বলে নিস। কি বলিস, বিয়েতেও যেতে হবে? অবশ্যই যেতে হবে, কাকিমাকেও সাথে নিয়ে আসিস। আর হ্যাঁ, অবিনাশকে বলেছি তুই অবিনাশের সাথে চলে আসিস। মা যেতে পারবে কিনা জানি না, তুই না হয় একবার গিয়ে মার সাথে দেখা করে আয়। না রে, এখন যেতে পারবো না। তুই কাকিমাকে বলে দিস আমার কথা। বুঝিস তো, সব একা হাতে সামলাতে হচ্ছে। আচ্ছা বেশ, আমি মাকে বলে দেবো। আজ তাহলে আসি, তুই অবিনাশের সাথে একটু যোগাযোগ করে নিস। কামিনী আমাকে বিদায় জানিয়ে চলে গেল। বিয়ের তারিখ ছিল দুদিন পরে। আমি অবিনাশকে কল করলাম। হ্যালো, কে বলছেন? আমি সুজয়, কেমন আছিস? আরে সুজয় যে, কোথায় ছিলে এতদিন ভাই? আর বলিস না, কিছুদিন আগে ফোনটা চুরি হয়ে গিয়েছিল। কামিনীর থেকে তারপর তোর নাম্বারটা নিলাম। কামিনীর সাথে তোর দেখা হয়েছে? কামিনীর বিয়ে জানিস তো? হ্যাঁ, সে ব্যাপারে কথা বলতে তোকে কল করলাম। বিয়ে তো আগামীকাল, কখন যাবি সেটা ভেবেছিস? আমার কোনো ঠিক করার সময় নেই, তুই বল কখন যেতে পারবি। আমি তো আগামীকাল অফিস থেকে ছুটি নিয়েছি। কি বলিস, আগামীকাল? আগামীকালকে তো বিয়ে। তাতে কি হয়েছে, বিয়ে তো রাতে হবে। আমরা এখান থেকে না হয় বিকেলে রওনা দেবো। যেভাবে তোর ভালো হয়, শুধু আমাকে একটু সাথে নিয়ে যাস ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম, কাল দেখা হচ্ছে। আমরা দুজনে মিলিত হলাম স্টেশনে। এই কদিনে অবিনাশ কেমন যেন বদলে গেছে। আগের সেই পেন্সিলের মতো চেহারাটা কেমন যেন ফুলে গিয়ে কলা গাছ হয়ে গেছে। কি রে, এভাবে কি দেখছিস? বহুদিন পর তোকে দেখছি তো, তাই একটু অবাক হচ্ছি। আর বলিস না ভাই, কিভাবে যেন মোটা হয়ে গেলাম। যে দেখে সে আমার দিকে তাকিয়ে থাকে। ভাবিস না তোকে নিয়ে সবাই হাসি তামসা করে, বরং তোকে নিয়ে সবাই আফসোস করে। হয়েছে, আর এসব না বললেই নয়। আমার মতো মোটা হলে বুঝতেই উঠতে বসতে কিরকম সমস্যা হয়। আমাদের কথার মাঝেই স্টেশনে ট্রেন এসে থামলো। দুজনেই উঠে পড়লাম ট্রেনে। আমার হাতে একটা ব্যাগ, তাতে এক গাদা বই। অবিনাশ বলল, কিরে, তোর হাতেটা কিসের ব্যাগ? যাচ্ছি তো আমরা শুধু এক রাতের জন্য। এটার মধ্যে কিছু বইপত্র আছে। জানিস তো, আমার বই পড়া ছাড়া একদমই ভালো লাগে না। ভাই, একটা দিনের জন্য তোর বই খাতা সাথে নেওয়া লাগবে? কি আর করবো বল, তাছাড়া একটু একটু লেখালেখিও করি তো। একটা লেখা শুরু করেছি, সেটা কমপ্লিট করতে হবে। তোর সাথে যাওয়াই দেখছি এখন আমার ভুল হয়ে গেছে। তুই শুধু বই পড়বি আর আমি বসে বসে তোর বই পড়া দেখবো। আচ্ছা বেশ, ওখানে যে সময়টা থাকবো আমি বই খাতা কিছুই বের করবো না। এবার ঠিক আছে তো? অবিনাশ কোনো উত্তর দিল না, একরকম মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এটা অবিনাশের ছোটবেলাকার একটা অভ্যেস। কিছুক্ষণ পরেই আমরা কামিনীর বাড়ির স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনের দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আমি অবশ্য এর আগে একবার এসেছিলাম এখানে, কিন্তু এই কবছরে অনেকখানি বদলে গেছে। ঠিক কোন পথে যেতে হবে সেটা বুঝতে পারলাম না। ভাবলাম কামিনীকে একবার কল করে দেখি, কিন্তু ভাগ্য হয়তো আমাদের সঙ্গ দিল না। কামিনীর সাথে ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হলাম। এখানে ফোনের নেটওয়ার্ক নেই বললেই চলে। অগত্যা আমরা আন্দাজে একটা পথে রওনা দিলাম। তখন মাত্র সন্ধ্যে 7টা।
কিন্তু গ্রাম এবং ঘন জঙ্গল হওয়ায় সন্ধ্যে 7টায় যেন মনে হচ্ছে গভীর রাত। কিরে, এই রাস্তায় এসে আমাদের ভুল হয়ে গেল নাকি? এত ভয়ানক রাস্তা আগে কখনো দেখিনি আমি। কি জানি, বুঝতেও তো পারছি না কোন রাস্তায় এসেছি। চল শেষ পর্যন্ত না হয় গিয়েই দেখি। কিন্তু ভয়ে আমার এক পাও চলছে না। তুই হাঁটছিস কি করে? কিছুই করার নেই, হাঁটতে তো হবেই। তাছাড়া এরকম ভূত প্রেত এখানে পাবি না। তুই এত অবিশ্বাস করিস না তো, এরকম জায়গাতে ভূত প্রেতের বসবাস বেশি থাকে। দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রাস্তার একদম শেষ মাথায়। চারদিকে অন্ধকার জঙ্গলে ঘেরা, মনে হচ্ছে এটাই পৃথিবীর শেষ প্রান্ত। হুট করে গাছগাছালির ফাঁকে দেখতে পেলাম দূরে কোথাও আলো জ্বলছে। মনে আশার সঞ্চার হলো। বললাম, এই অবিনাশ, দেখ দূরে কতগুলো আলো জ্বলছে, তার মানে ওটাই হয়তো বিয়ে বাড়ি। তুই পাগল নাকি? এই ঘন জঙ্গলের মধ্যে কামিনীর বাড়ি হবে কি করে? তা তো জানি না, কিন্তু তুই ভালোভাবে দেখ, ওটাই বিয়ে বাড়ি। তাহলে আমরা ঠিক পথে এসেছি, কি বলিস? একদম ঠিক, এখন শুধু আমাদের ওই বিয়ে বাড়ির দিকে যেতে হবে। আমি আর অবিনাশ কথা না বাড়িয়ে বিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। কিন্তু যতই এগুচ্ছি ততই মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি। বিয়ে বাড়িটা দেখে মনে হয় এখান থেকে 10 কদম দূরেই, কিন্তু 10 কদম পেরিয়ে গেলে আরো 10 কদম দূরে মনে হয়। কিছুক্ষণ পর হুট করে আমাদের সামনে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো একজন ব্যক্তি। প্রথমে ভয় পেলেও পরবর্তীতে বুঝতে পারলাম মানুষটি আসলে মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ পাগল। ওদিকে পা বাড়াস না, ওদিকে পা বাড়াস না, তোরা বাড়িতে ফিরে যা, ফিরে যা তোরা। আমরা দুজনই এক প্রকার হকচকিয়ে গেলাম। অবিনাশ আমার দিকে তাকিয়ে বলল, কি রে, এই লোকটা কি বলছে? যেতে বারণ করছে কেন? আরে দেখতে পাচ্ছিস না, লোকটা হয়তো পাগল, তাই আবল তাবল বকছে। এটা নিয়ে অত ভাবিস না। বলেছি তোদের চলে যা, চলে যা এখান থেকে। এটা মরণ ফাঁদ, তোরা সব মরবি, সব মরবি। লোকটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। আমরা যেন কয়েক মুহূর্ত দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আসলে লোকটার কথা শোনা উচিত হবে কিনা বুঝতে পারছিলাম না। পরবর্তীতে পাগলের প্রলাপ ভেবে তার কথাকে এক পাশে ফেলে দিয়ে আমি আর অবিনাশ বিয়ে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলাম। অবশেষে আমরা দুজনে ক্লান্ত হয়ে বিয়ে বাড়িতে পৌঁছলাম, কিন্তু কোথাও কোনো চেনা পরিচিত মানুষজনকে দেখতে পেলাম না। ভাই, আমার না প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সেই দুপুরে খেয়েছি, তারপর এক ফোঁটা পানিও মুখে নিইনি। তাহলে এখন কি করবি? চল আগে খেয়ে নি, তারপর নয় কামিনীর সাথে দেখা করবো। আচ্ছা চল, তাহলে তাই হবে। আমরা দুজনে খাবার কথা ভাবতেই একজন ভদ্রলোক আমাদের দিকে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এলো। বলল, এই যে শুনুন, এই নিন, এটা খেয়ে নিন, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবেন। আমি আর অবিনাশ ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। ড্রিঙ্কসের রংটা কেমন অদ্ভুত লাল টকটকে, বিদঘুটে একটা গন্ধ নাকে এসে ঠেকলো। আমার আর খাওয়ার রুচি হলো না। ড্রিঙ্কসটা এক পাশে রেখে দিলাম আমি। আমার দেখা দেখি অবিনাশও একই কাজ করলো। আমি আর অবিনাশ মিলে খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। আশেপাশের মানুষজন আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ কেউ রাগী দৃষ্টিতেও তাকিয়ে আছে আমাদের দিকে। দেখে মনে হচ্ছে তাদের বিয়ের অনুষ্ঠানে আমরা নেমন্তন্ন ছাড়াই চলে এসেছি। কি রে অবিনাশ, সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন বলতো? আমিও ঠিক বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরেই তোকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। যাকে যার ইচ্ছে সে তাকিয়ে থাকুক, আমরা আগে খেয়ে নিই, কি বলিস? হ্যাঁ চল। এক মধ্যবয়স্ক ভদ্রলোক খাবার বিতরণ করছে। বললাম, এই যে মশাই, খাবার মেনুতে কি কি আছে? ভদ্রলোক যেন আমাদের প্রশ্ন শুনেও শুনলেন না। আবারও বললাম, এই যে মশাই, আপনাকেই বলছি, খাবার মেনুতে কি কি আছে? এখানে অনেক খাবার আছে, যার মেনু বলে শেষ করা যাবে না। আপনারা কি খাবেন বলুন, সবকিছুই দেওয়া যাবে। এটা আবার কেমন নিয়ম? এখানে যা চাইবো সেটাই পাওয়া যাবে? আপনি একবার চেখেই দেখুন না। লোকটার কথাই আমার বেশ সন্দেহ হলো। কোনো বিয়ে বাড়িতে এমন নিয়ম আছে সেটা আগে কখনোই শুনিনি। তাছাড়া ভদ্রলোকের চাহনিটাও আমার কেমন সন্দেহ লাগছে। কি রে অবিনাশ, ভালো ঠেকেছে দেখছি, এখন কি করবি? কিছু করার নেই ভাই, তাড়াতাড়ি খেয়ে কামিনীর কাছে চল। আপনার বসুন, আপনাদের খাবার দিয়ে দেওয়া হবে। আমাদের আগে থেকে কিছু লোকজন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তবে তাদের খাবারগুলো দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। একটাও আমাদের চেনা পরিচিত কোনো খাবার নয়। ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন, বললেন, এবার বলুন কি খাবেন। এখানে তো আমাদের পরিচিত খাবার তেমন কিছুই দেখতে পাচ্ছি না। পরিচিত বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা ঠিক আছে, অন্য কিছু দিতে হবে না। আপনি এক কাজ করুন, আমাদের জন্য শুধু চিকেন নিয়ে আসুন। ভদ্রলোক আমাদের কথা শুনে খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর লোকটি খাবার নিয়ে এলো। আমাদের প্লেটে খাবার দিয়েই তিনি চলে গেলেন। আমার আর অবিনাশের উপর যেন রাক্ষস ভর করলো।
খাবার প্লেট পেয়ে গপ গপ করে খাওয়া শুরু করলাম। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। খাবারের মধ্যে একটা আঙুল দেখে আমি থমকে গেলাম। এই অবিনাশ, দেখ তো এটা কি? এটা তো চিকেনের কোনো অংশ বলে মনে হচ্ছে না। কই দেখি দেখি, আসলে তো এটা তো চিকেনের কোনো অংশ মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে না তোর এটা কোনো মানুষের আঙুল? একদম ঠিক ধরেছিস তুই, এটা মানুষের আঙুল। তাহলে এতক্ষণ ধরে আমরা কি খাচ্ছিলাম? মানুষের মাংস? আমি আর অবিনাশ চারদিকে একবার ভালোভাবে তাকিয়ে দেখলাম, চারদিকের মানুষজন কোনো সাধারণ খাবার খাচ্ছে না। কারো কারো প্লেটে মানুষের হাড়গোড়, কারো প্লেটে আবার মানুষের আস্ত মাথা। তারা যেন এক অদ্ভুত নেশায় খাবার খেয়ে যাচ্ছে। এবার আমাদের ওই পাগলের কথা মনে পড়লো। বুঝতে পারলাম এটা কোনো সাধারণ বিয়ে বাড়ি নয়। সে পাগল এই জন্যই আমাদের বারবার করে এই বাড়িতে আসতে বারণ করছিল। অবিনাশ রে, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। আমি আর অবিনাশ সিদ্ধান্ত নিলাম এখান থেকে চলে যাওয়ার। সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথেই সেখানকার সমস্ত লোক আমাদেরকে আটকে দিল। এরা আমাদেরকে ঘিরে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আমিও কিছু বুঝতে পারছি না। এদের ভাবগতি আমার কাছে মোটেও সুবিধে লাগছে না। কেমন রোবটের মতো দাঁড়িয়ে আছে দেখ লোকগুলো। পালানো ছাড়া আর কোনো উপায় দেখছি না, তাড়াতাড়ি পালা। কোথায় পালাচ্ছ তোমরা? তোমরা আমাদের বাড়ির অতিথি, বিয়ে শেষ না করে তো কোথাও যেতে পারবে না। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা আপনাদের বাড়ির অতিথি নই। তাহলে এত রাতে আমাদের বিয়ে বাড়িতে এলে কেন? বিয়ে বাড়ির খাবার খেলে কেন? আমরা আসলে বুঝতে পারিনি, আমাদের এক বান্ধবীর বিয়ে তো আমরা ভেবেছি এটাই সেই বাড়ি। আমরা এসব কিছুই শুনতে চাই না। বিয়ে শেষ না অবধি এই বাড়ি থেকে তোমরা কোথাও যেতে পারবে না। আপনারা বুঝতে পারছেন না, আমাদের বান্ধবীর বিয়েতে যাওয়াটা খুব জরুরি। এইসব বাহানা আমাদের শোনার প্রয়োজন নেই। আপনাদের বিয়ে কখন শেষ হবে? আমাদের বিয়ে বাড়ির বিয়ে তো শেষ হয় না, প্রতি রাতেই বিয়ে হয়। এসবের মানে কি? প্রতি রাতে বিয়ে হলে প্রতি রাতেই আমাদের এখানে থাকতে হবে? থাকতে তো হবেই, কারণ তোমাদের যে আমরা আমাদের বাসিন্দা করে নিয়েছি। বাসিন্দা? কিসের বাসিন্দা? আমরা আমাদের কথার কোনো উত্তর পেলাম না। সেখানকার সমস্ত লোক অট্ট হাসিতে ফেটে পড়ল। তাদের হাসিতে চারপাশে কম্পন সৃষ্টি হলো। মুহূর্তেই বিয়ে বাড়ির আলো সব নিভে গিয়ে অন্ধকারে নিমজ্জিত হলো চারপাশ। অবিনাশ রে, বাঁচতে চাইলে পালা এখান থেকে। এক ভদ্রলোক আমার দিকে তেড়ে আসতে অবিনাশ এক ধাক্কা দিল লোকটিকে। তারপর আমাকে বলল, দ্রুত পালা সুজয়, আমি এদিকটা দেখছি। আমি সামনেই আছি, তুই দৌড়তে থাক আমার পিছু পিছু। সুজয়, আমাকে ছেড়ে যাস না, যাস না সুজয়, আমাকে এদের হাত থেকে বাঁচা। আমার পা দুটো থমকে গেল। আমার ফিরে যাওয়া উচিত হবে কিনা বুঝতে পারছি না। অবিনাশকে রেখে আমি কোনোভাবেই এখান থেকে যেতে পারবো না। আমি পেছনে ফিরে তাকালাম, তবে পেছনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি নিশ্চিত অবিনাশ তাদের হাতে ধরা পড়েছে। এখন আমি যদি ফিরে যাই তাহলে আমিও ধরা পড়ব। মনে পড়ল সে পাগলের কথা। সে যেহেতু এই বাড়ির রহস্য সম্পর্কে জানে, হয়তো এর সমাধানও তার জানা থাকবে। এই ভেবে আমি সেই পাগলকে খুঁজতে লাগলাম। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম সেই পাগল লোকটি একটি গাছের নিচে বসে আছে। বললাম, আপনাকে তো আমি খুঁজছি, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমি বলেছিলাম তোদের, তোরা শুনলি না আমার কথা। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আমার বন্ধুকে বাঁচান, দয়া করে আমার বন্ধুকে বাঁচান। আমার বন্ধু ওই বিয়ে বাড়িতে আটকা পড়েছে। তোর বন্ধুকে তো আর বাঁচানো যাবে না। না না, আপনি এভাবে বলবেন না, দয়া করে কিছু একটা উপায় বের করুন। উপায় একটা আছে, তবে আমার সাথে তোকে যেতে হবে। আমি যাব, আপনি যেখানে বলবেন আমি সেখানেই যাব। যা করতে বলবেন করব, শুধু আমার বন্ধুকে বাঁচিয়ে দিন। চল তাহলে। জঙ্গলের ভেতরে কিছুক্ষণ হাঁটার পর আমরা দুজনেই দেখতে পেলাম একটা ছোট্ট কুঠির। সেখানে একটা লণ্ঠন জ্বলছে। এটাই সেই সাধুর আশ্রম, যে সাধু তোদের ওই বিয়ে বাড়ির হাত থেকে রক্ষা করতে পারবে। তাহলে আপনি ওই সাধুকে একটু ডাকুন না। আমাদের কথা শুনে সাধু নিজেই কুঠির থেকে বের হয়ে এলো। বলল, কি হলো বৎস, তোমরা এত রাতে এখানে কি করছো? সাধু বাবা, আপনি আমাদেরকে বাঁচান। আমরা ওই বিয়ে বাড়িতে ফেসে গেছি, আমার বন্ধু ওদের হাতে ধরা পড়েছে। তাহলে চলো, আর দেরি করা ঠিক হবে না। কিছুক্ষণের মধ্যেই আমরা তিনজন পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়িতে। দূর থেকে দেখতে পেলাম অবিনাশকে তারা গাছের সাথে বেঁধে রেখেছে। ওই তো আমার বন্ধুকে ওরা গাছের সাথে বেঁধে রেখেছে। আমরা একদম সঠিক সময় এসে গেছি, আর একটু দেরি হলে তোমার বন্ধুকে বাঁচানো যেত না। আমরা তিনজন সামনে এগিয়ে যেতে বিয়ে বাড়ির সমস্ত লোক আমাদের দিকে তেড়ে এলো। সাধু কাউকে কোনো পাত্তা না দিয়ে আমাদের সামনে একটা বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দিল। ওরা অনেক জ্বালিয়েছিস মানুষকে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম তোদের কবে ধরবো, আজকে সেই অন্তিম সময় চলে এসেছে।
তুই ধরবি আমাদেরকে? তোর এত বড় বুকের ফাটা! সেটা না হয় একটু পরে তোরা টের পাবি। বিয়েবাড়ির কিছু লোক সাধু বাবার দিকে তেড়ে আসতেই সাধু বাবা আগুনের কুণ্ডুলিতে এক মুঠো মাটি ও সরিষা ছিটিয়ে দিল। সেখানে থাকা অতৃপ্ত আত্মাগুলো যেন একসাথে চিৎকার করে উঠল। একসময় সাধু বাবা মন্ত্র পড়তে পড়তে সমস্ত বিয়েবাড়ি হাওয়া হয়ে গেল। এক একজন অতৃপ্ত আত্মাগুলো হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আমি দ্রুত গিয়ে অবিনাশকে ছাড়িয়ে নিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। ভালো থাকবেন আপনারা। আমি আর অবিনাশ সাধু বাবা আর সেই পাগল লোকটাকে ধন্যবাদ জানিয়ে নিজেদের পথে রওনা দিলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা যেন সঠিক রাস্তা খুঁজে পেলাম। আমরা যে রাস্তায় ঢুকেছিলাম তার অপর পাশে একটা রাস্তা দিয়ে আমরা কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলাম জনসমাগমে ভর্তি একটি বিয়েবাড়ি। এবার আমার মনে আবার গৌ ডাকলো, এবার যদি আরেকটা ভুল করি তাহলে আর বেঁচে থাকার সম্ভাবনা নেই। তবে না, এবার আর কোনো ভুল হলো না। আমরা দূর থেকে দেখতে পেলাম বিয়ের মণ্ডপে বসে আছে কামিনী। চারদিকে বিয়ের বাদ্যযন্ত্র বাজছে। খুব ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেলাম। আমাদের বিধ্বস্ত অবস্থায় দেখে কামিনী এগিয়ে এলো, বলল, কিরে সুজয়, তোর এই অবস্থা কেন? তোদের তো আরো আগে আসার কথা। তোদের জন্য অপেক্ষা করতে করতে আমার বিয়ের লগ্ন পেরিয়ে গেল তো। আমরা কোনো কথা বলার অবস্থাতে রইলাম না। ঘোর কাটলো কামিনীর প্রশ্নে। কিরে, কোনো কথা বলছিস না কেন? কিছু হয়েছে? তোদের এমন বিধ্বস্ত লাগছে কেন? আমার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। খুব কষ্ট করে বললাম, জল হবে একটু। একজন দৌড়ে গিয়ে আমাদের জন্য জল নিয়ে এলো। আমরা জলের গ্লাস হাতে নিয়ে ঠক ঠক করে পুরো জলটা খেয়ে নিলাম। কিরে, এবার তো কথা বল, তোদের এত দেরি হলো কেন? একটু আগে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ওকে বলা উচিত হবে না। একটা সুন্দর মুহূর্তকে আমরা নষ্ট করতে চাইছিলাম না, তাই সম্পূর্ণ ঘটনাটা চেপে গেলাম। বললাম, আরে দেরি হবে না তো কি হবে? তোদের বাড়িতে তো এর আগে আমরা কখনোই আসিনি। পথ ভুল করেছিলাম তো, এই কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। এখন আর দেরি করা ঠিক হবে না, চল তোরা। আমরা বসে বসে কামিনীর পুরো বিয়ের আয়োজন দেখলাম। একটা বিয়ের জন্য কত কি হয়ে গেল। আমরা হয়তো কখনোই জানতে পারবো না সে বিয়ে বাড়ির আসল রহস্য কি। মাঝে মধ্যে মনে হয় সে বিয়ে বাড়ির অতৃপ্ত আত্মাগুলো আমাকে ডাকছে। সে বাড়ির রহস্য আমাদের কাছে হয়তো সারা জীবন ধোঁয়াটে হয়ে থাকবে।